সো আমরা গত ক্লাসে পড়ছিলাম লাইফ অফ কুলি বাই স্যামুয়েল জনসন। তো তাদের জেনারেল মেটাফিজিক্যাল পোয়েট্রিতে কী কী প্রবলেম ছিল তিনি আলোচনা করছিলেন। এফেকশন প্রেজেন্টেশন ছিল না। তারপরে ছিল যে নর ওয়াজ সাবলাইম, সাবলাইম ভাব ছিল না, কারণ প্যাথেটিক ছিল, যে ব্যাপারটা পার্সোনাল তার মতো করে ছিল। সাবলিমিটি ইজ প্রডিউসড বাই এগ্রিগেশন, গ্রেট থটস আর অলওয়েজ জেনারেল। জেনারেল থট না থাকার কারণে সাবলাইম স্তরে উঠতে পারেনি, কারণ এগুলো হোল মাইন্ডকে ধারণ করে নাই। অর্থাৎ তারা যেহেতু ইউনিক ধারণা নিয়ে সার্চ করেছে, এই ক্ষেত্রে ইউনিক করতে গিয়ে কী হলো, সার্টেন অ্যাস্টনিশমেন্ট আনলো। এতে করে কী হলো, জেনারেল লজিক থাকে না, রেশনাল এডমিরেশন এগুলো থাকে না। তাই তিনি বলছেন এটা সাবলাইম নয়। Those writers who lay on the watch for novelty could have little hope of greatness, and for the things cannot be escaped from our observation. তো বলছেন যারা যেহেতু তারা নতুন বুঝতে চায় নভেলটি, এর জন্য তারা অবজারভেশন ব্যাপারটা যেগুলো রিপিট করা হয় এগুলো ফলো করে না। সো দেয়ার অ্যাটেম্পটস আর অলওয়েজ অ্যানালিটিক অ্যান্ড ব্রোক এভরি ইমেজ ইন্টু ফ্র্যাগমেন্টস। এর জন্য তারা অ্যানালিটিক করতে গিয়ে ফ্র্যাগমেন্টস করে ফেলে, অর্থাৎ তাদের নিজস্ব মতো করে মাইনিউটনেস করে, অর্থাৎ এটাকে ভাঙতে ভাঙতে গভীরে চলে যায়। এর ফলে এই সাবলিমিটি থাকে না। তারপর কি বললেন, হোয়াট দে ওয়ান্টেড হাউএভার অফ দ্য সাবলাইম দে এন্ডিভার টু সাপ্লাই বাই হাইপারবলি। তো তারা সাবলাইম করতে গিয়ে কী করে, হাইপারবলি বেশি নিয়ে আসে। দেয়ার অ্যাম্প্লিফিকেশন হ্যাজ নো লিমিটস। তাদের এত বিস্তারিত অ্যাম্প্লিফাই করে লিমিট থাকে না। দে লেফট নট অনলি রিজন বাট অলসো ফ্যান্সি বিহাইন্ড দেম। তারা যুক্তি এবং কল্পনাকেও ছাড়িয়ে যায়। বাট প্রডিউসড কম্বিনেশন অফ কনফিউজড ম্যাগনিফিকেন্স, কনফিউশনটা তৈরি করে, দ্যাট নট অনলি কুড নট বি ক্রেডিটেড বাট কুড নট বি ইমাজিনড। মানে ক্রেডিট তো নেওয়াই যায় না, ইভেন এমন সব কিছু কনফিউশন করে যেটা কল্পনা করা যায় না। তারপর বলছেন যে ইয়েট গ্রেট লেবার ডিরেক্টেড বাই গ্রেট এবিলিটিজ ইজ নেভার লস। তারপর তিনি প্রশংসা করছেন, ঠিক আছে, যে গ্রেট লেবার করেছে এগুলো অবশ্যই আমরা ব্যর্থ নয়। ইফ দে ফ্রিকুয়েন্টলি থ্রু অ্যাওয়ে দেয়ার উইট আপন ফলস কনসেপ্টস, দে লাইকওয়াইজ সামটাইমস স্ট্রাক আউট আনএক্সপেক্টেড ট্রুথ। এভাবে কনসেপ্ট করতে করতে হয়তো আনএক্সপেক্টেড ট্রুথ বের হয়। ইফ দেয়ার কনসেপ্টস আর ফারফেস্ট দে আর অফেন আউট অফ ক্যারিয়েজ। যতই জটিল হোক, এটা প্রায় একটা ক্যারিজ তৈরি করে, অর্থাৎ লজিক্যাল একটা এক্সপ্রেশন তৈরি করে। টু রাইট অন দেয়ার প্ল্যান ইট ওয়াজ এট লিস্ট নেসেসারি টু রিড অ্যান্ড থিঙ্ক। এই যে প্ল্যানগুলো তৈরি করেছে তারা, অবশ্যই এর পিছনে একটা স্টাডি করতে হয়েছে। সো নো ম্যান কুড বি বর্ন মেটাফিজিক্যাল পোয়েট। সো মেটাফিজিক্যাল পোয়েট জন্মগ্রহণ করে না, তারা তৈরি করতে হয়। সো নো রেজিউম দ্য ডিগনিটি অফ এ রাইটার বাই ডেসক্রিপশন কপিড ফ্রম ডেসক্রিপশন, ইমিটেশনস borrowed from imitations। বলছে যে ইমিটেশন করলেই বা ডেসক্রিপশন থেকে ডেসক্রিপশন লিখলেই মেটাফিজিক্যাল পোয়েট হওয়া যায় না, অবশ্যই এটার জন্য স্টাডি করতে হয়। তারপর বলছেন যে ইন পেরুজিং দিস ওয়ার্কস অফ দিস রেস অফ অথর্স, তাদের যে কর্ম ওয়ার্কস এগুলো পড়তে গিয়ে তিনি বলছেন দ্য মাইন্ড ইজ এক্সারসাইজ ইদার বাই রিকালেকশন অর ইনকোয়ারি। তাদের এই বিষয়গুলো আমরা দেখতে পারি যে তাদের তাদের যে লেখা এগুলো পড়ে এখান থেকে অনেক কিছু শেখা যায়। রিকালেকশন অর ইনকোয়ারি, অনেক কিছু জানা যায়। ইদার সামথিং অলরেডি লার্নড ইজ টু বি রিট্রিভড, হতে পারে যেটা জানা, যে বিষয় জানা যাচ্ছে, অর সামথিং নিউ, অথবা দেখা যাচ্ছে যে নতুন কিছু আমরা জানতে পারছি। ইফ দেয়ার গ্রেটনেস সেলডম এলিভেটস দেয়ার একুটনেস অ্যান্ড সারপ্রাইজেস। তাদের যে বৃহৎ গ্রেটনেস, তারা এটা এরকম হতে পারে যে এটা আমাদের সারপ্রাইজ করে দেয়। ইফ ইমাজিনেশন ইজ নট অলওয়েজ গ্রেটিফাইড, এট লিস্ট দ্য পাওয়ার অফ রিফ্লেকশন অ্যান্ড কম্প্যারিজন আর এমপ্লয়েড। এরকম হতে পারে যদি তাদের ইমাজিনেশন গ্রেটিফাইড না হয়, কিন্তু এট লিস্ট দ্য পাওয়ার অফ রিফ্লেকশন অ্যান্ড কম্প্যারিজন আর এমপ্লয়েড, রিফ্লেকশন করতে পারছে, কম্পেয়ার করতে পারছে। অ্যান্ড ইন দ্য মাস অফ ম্যাটেরিয়ালস হুইচ ইঞ্জিনিয়ার্স
absurdity has thrown together, genuine wit and useful knowledge may be sometimes found. যতই absurdity আনুক, যতই dissimilar things discord concordia যেটা, কিন্তু কিছু একটা জিনিস মাঝে মধ্যে বের হয়েছে, নলেজ বের হয়েছে, very perhaps in grossness of expression but useful to those who know their value. যারা এটা জানে তাদের কাছে একটা ভ্যালু আছে অবশ্যই। সো তিনি প্রশংসা করছেন, ওকে, গুড, ভেরি গুড, ভালো। তারপর বলছেন যে মিল্টন ট্রাইড মেটাফিজিক্স স্টাইল অনলি ইন লাইন, ওকে, মিল্টনের কথা বলছেন যে হবসন এন্ড ক্যারিয়ার, কাউলি অ্যাডপ্টেড ইট অ্যান্ড excellent his predecessor and having mass sentiment and mood music. মিল্টন, ওকে, এখানে একটা বিষয় আমরা একটু অ্যাড করি যে তিনি কয়েকজন লেখকের কথা উল্লেখ করেছেন যে they had undoubtedly more imitators than their, ওই সময়ে অনেক লেখক তৈরি হয়ে গিয়েছিল, their immediate successors of whom any remembrance can be said to remain were Suckling, তাদের নাম বলছে সাকলিং, ওয়ালার, ডেনহাম, কুলি, ক্লিভল্যান্ড, মিল্টন। তাদের নাম বলছে যে তারা ডেনহাম এন্ড ওয়ালার কি করছে, another way of fame by improving their harmony about numbers. মিল্টন মেটাফিজিক্যাল স্টাইলকে এক্সপ্রেস করেছে, আর কুলি কি করছে, তাদেরকে এক্সেল করে ফেলেছে, তাদেরকে ছেড়ে গিয়ে এক্সেল করা, ছাড়িয়ে যাওয়া, হ্যাভিং অ্যাজ মাচ সেন্টিমেন্ট এন্ড মোর মিউজিক। সো দ্য fashionable style remained chiefly with Cooley, and Suckling could not reach it. Milton disdained it. The fashionable স্টাইলটা কুলি অ্যাপ্লাই করতে পেরেছে, ওকে। তারপর তিনি বলছেন ক্রিটিক্যাল রিমার্কস আর নট ইজিলি আন্ডারস্টুড উইথাউট এক্সাম্পল। তারপর তিনি বলছেন যে কিছু এক্সাম্পল ছাড়া তো এটা বুঝা যায় না, আমরা এক্সাম্পল তিনি আনছেন, তিনি কালেকশন করছেন এক্সাম্পলগুলো। As the author of this race were perhaps more desirous of being admirer than understood the something to their conceits from recess learning not very much frequented by common readers of poetry. তিনি এক্সাম্পল এনে বলছেন যে তারা তাদের এই লেখকেরা তারা নিজের প্রশংসা চায় বেশি, তাদের কবিতা কেউ বুঝুক আর না বুঝুক। আচ্ছা, তারপর তিনি কিছু এক্সাম্পল দিয়েছেন, আমরা এই লেখাতে কিছু রেফার করতে পারবো, এর জন্য কয়েকটা জিনিস আমি বলবো। তিনি বলছেন এই যে উদাহরণগুলো তার কাছে অ্যাবসার্ড মনে হয়েছে। তিনি বলছেন যে yet more abstruse and profound dance reflection upon man as microcosm, তো ম্যানকে মাইক্রোকজম করে ফেলছে, এটাকে তার কাছে মনে হয়েছে যে অ্যাবস্ট্রুজ, বেশি জটিল করা। সো ইফ ম্যান বি ওয়ার্ডস there is in the one sometime something answered in some proportion and worlds riches. So man এর জন্য ম্যানের মধ্যে ওয়ার্ল্ড পেয়ে গেছে। তারপর বলছেন though so far-fetched as to be not only unexpected but natural, but কিছু কিছু উদাহরণ মনে হচ্ছে যে একবারে আনএক্সপেক্টেড এবং আনন্যাচারাল। কি কি যেটা, যেমন যারা কবিতা লেখে, এখানে বলছেন যে লেডি রোড পোয়েজি, সো পোয়েজি ফর রিংস, মনে করি প্রেমের কবিতা। সো এখানে তিনি উদাহরণ করেছেন যে রিং, এই রিংটা পৃথিবীকে যে ইকুয়েটর লাইনটা আছে, ইকুয়েটর লাইন এই রিংয়ের মতো, ওকে। সো কোনটাকে রিং, এই রিংকে ওই রিং তুলনা করে ফেলেছে। when heaven shall be adorned by the বিশাল রিং কল্পনা করেছেন। সো এগুলো সাধারণ কল্পনার বাইরে। thou must write the poesy there, the suns pass through the twice air, the sun esteemed the god of wit, ইত্যাদি বলেছে। সেগুলো তার কাছে মনে হয়েছে আনএক্সপেক্টেড। তারপর বলছেন যে তিনি কিছু কিছু ক্ষেত্রে অ্যাফেকশনকে তুলনা করছেন ইজিপ্টের সাথে, অ্যাফেকশনকে ইজিপ্টের সাথে তুলনা করেছেন। দ্য ফিট অফ ইজিপ্ট আই সাস্টেন and never feel dew of rain.
তারপর তিনি বলছেন যে একটা গুডম্যান হচ্ছে টেলিস্কোপের মতো না, তিনি রেফার করছেন যে ডান বলছে গুডম্যান হচ্ছে টেলিস্কোপের মতো। তারপরে কিছু কিছু জিনিসকে তিনি বলেছেন যে কাউলি অ্যান্থ্রোফাইজেস বিউটিকে অ্যান্থ্রোফাইজ করেছে কীভাবে, এটাকে তিনি ইনডেলিকেট এবং ডিসগাস্টিং বলেছেন। ডিসগাস্টিং হিসেবে বলছেন দ্য টাইরেন্ট ইন হুইচ লিভস নো ম্যান ফ্রি। সো এই যে মিস্ট্রেসকে এভাবে তিনি এক্সপ্রেস করেছেন, এটা মনে হয়েছে যে ডিসগাস্টিং ব্যাপার। মিস্ট্রেসকে টাইরেন্ট, থিফ, মার্ডারার বলেছেন, যেগুলো দখল করে লাভারকে। তারপর বলছে টু দ্য ফলোইং কম্পারিজন অফ ম্যান ট্রাভেল অ্যান্ড হিজ ওয়াইফ। তারপরে এই কম্পাসের আমরা কম্পাস সাথে তুলনা করা হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফকে, তার কাছে অ্যাবসার্ড মনে হয়েছে। সো এগুলো হচ্ছে নর্মাল। এই যে ডানের কবিতা, আমরা জন ডানের কবিতা পড়েছি, তুমি কম্পাসের দুই প্রান্ত, তুমি সেন্টার আমি ঘুরি, এরকম কবিতাটা পড়েছো নিশ্চয়। So in all these examples, it is apparent that whatever is improper or vicious is produced by the voluntary deviation from nature in pursuit of something new and strange. So এই যে বিষয়গুলো, এটাকে বলা আছে ইমপ্রপার অ্যান্ড ভিসাস। ইমপ্রপার অ্যান্ড ভিসাস বলেছেন কিসের জন্য? মেটাফিজিক্যাল পার্টসরা নিউ তৈরি করতে চাচ্ছে, and that the writer fails to give delight by their desire of exciting admiration. বাট এটা আসলে ফলপ্রসূ হয়নি, জনসন মনে করেছে। তারপর তিনি বলেন যে সব কিছু আমি এক্সপ্লেন করলাম, হ্যাভিং ডিভার্ট এক্সিবিট জেনারেল রিপ্রেজেন্টেশন। তারপর তিনি পার্টিকুলারলি কুলির ওয়ার্কসে যেতে যাচ্ছেন, তার ওয়ার্কগুলো কেমন। তো প্রথমে তিনি ওয়ার্ড অন উইট, তার একটা লেখা, এটা সম্পর্কে বলেছেন যে দিস ইজ দ্য অলমোস্ট রাইভাল টাইম অফ কুলি, দ্যাট উইট হুইচ হ্যাড বিন till then used as intellection of contradictions to will took the meaning whatever to be now bears. So তার ওড অন উইটের কথা আনছেন, ঠিক আছে, একটা লেখা, এটা সেরা লেখা মনে করা হয়, উইদাউট রাইভাল। তারপর বলছেন ক্রনিকল একটা লেখা আছে কুলির, সেটাও ঠিক আছে, এটা আনরাইভাল অ্যান্ড অ্যালোন। এখানে আছে ফ্যান্সি আছে, ফেসিলিটি অফ এক্সপ্রেশন আছে, ভ্যারাইড সিমিলিটিউড আছে, সাকসেশন অফ ইমেজ তৈরি করা আছে, ওয়ার্ডস, এই ডিকশনটা ভালো। ইট ইজ ভেইন টু এক্সপেক্ট except from Kohli. So his strength always appears in high agility. His volatility is not the flutter of light but the bound of elastic mind. So এই লেখাগুলো ইলাস্টিক মানে করতে প্রশংসা করেছেন, যেটা আসলে কুলির ছাড়া আর কোথা থেকে আসে না। এই যে এই বিষয়গুলো গেইটি অফ ফ্যান্সি, কল্পনা থাকবে, এক্সপ্রেশন থাকবে, ইমেজ থাকবে, ওয়ার্ড ডিরেকশন, ডান্স থাকবে, ওয়ার্ডের ডান্স বসে ওয়ার্ড ডান্স করবে। সো তিনি একটা প্রশংসা করলেন, ক্রনিকলের প্রশংসা করেছেন। তারপরে আমরা পাইলাম যে দ্য নেক্সট ক্লাস অফ হিজ পোয়েমস ইজ ক্লাস কল্ড দ্য মিস্ট্রেস। একটা বই তার তিনি লিখেছেন, সেটা বলছেন যে অফ হুইচ ইট ইজ নট নেসেসারি টু সিলেক্ট এনি পার্টিকুলার পিসেস ফর প্রেজ অর এনশান্সার। তিনি বলছেন এটা এমন একটা বিষয় যেটা আমরা প্রেজ বা সেন্সার করতে পারি না সহজে। সো দে হ্যাভ অল দ্য সেম বিউটিজ অ্যান্ড ফল্টস। ওকে, এটার মধ্যে গুড ব্যাড দুটি আছে, অ্যান্ড নিয়ারলি ইন দ্য সেম প্রপোর্শন। ওকে, এটা অন্যান্য যে লেখাগুলো এটার মতোই। দে আর রিটেন উইথ এক্সুবারেন্স অফ উইট আছে, copious of learning এর ব্যাপার আছে, copious বিশাল পরিমাণ লেখা। It is truly asserted by Spratt that the plenitude of the writer's knowledge flows, লেখকের জ্ঞান প্রবাহিত হয়, স্প্রাট বলেছেন নিজেও। So the reader is commonly surprised into some improvements. তারপর বলছে but considered as the verse of lover, no man that has ever loved will much comment them. বলছেন যে লাভ পয়েম হিসেবে এটা আসলে কেউ প্রশংসা করবে না। এটা হচ্ছে জনসনের মতামত যে ঠিক আছে, বাট এটা লাভার হিসেবে প্রশংসা করা যায় না, কারণ হচ্ছে
they are neither courtly nor pathetic, have neither gallantry or fondness. বস এগুলোতে কোর্টলি লাভ নাই, প্যাথেটিক লাভ নাই, গ্যালান্ট্রিও নাই, ফন্ডনেস নাই, সাহসিকতা নাই, রোমান্টিক যে এক্সপ্রেশন এটাও নাই, যেখানে জাস্ট হাইপারবোলিক কিছু বিষয় নিয়ে আসে। হিজ প্রেসেস আর টু ফারসেট অ্যান্ড টু হাইপারবোলিক, এই জিনিসটা এখানে বেশি, এটা হচ্ছে তিনি অ্যানালাইজ করেছেন। তারপরে আমরা এখানে আরো কিছু আলোচনা করেছেন, আমরা ডিটেলস না যাই। তারপরে বলছেন যে ফল্ট অফ কুলি, তিনি কুলির কিছু ফল্ট তিনি সরাসরি আলোচনা করছেন। বলছেন যে পারহ্যাপস অফ অল রাইটার্স অফ মেটাফিজিক্যাল পোয়েমস, মেটাফিজিক্যাল যারা লেখক আছে সব মোটামুটি সবারই একই রকম ফল্ট আছে। এগুলো হচ্ছে pursuing his thoughts to their last ramification, by which he loses the grandeur of generality. For the greatest things the parts are little. The what is little can be but pretty, and by claiming dignity becomes ridiculous. বলছে যে তাদের একটা সমস্যা হচ্ছে pursuing his thoughts to their last ramification, তাদের পাস করতে 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 একবারে পার্টিকুলারে চলে যায়। সেটার ফলে তারা জেনারেলিটির যে ধারণাটা ও সবার জন্য যে মিল থাকে, সবার ধারণার সাথে মিল থাকবে এরকম জিনিসগুলো তারা হারিয়ে ফেলে। সো এটার ফলে কি হয়, ফর দিস রিজন পার্টস অফ লিটল হয়ে যায়। হোয়াট ইজ লিটল, তখন লিটলগুলো প্রিটি হয় কিন্তু ডিগনিটি হারায়, লিটলগুলো প্রিটি হয় কিন্তু dignity হারায়। And thus all the power of description is destroyed by scrupulous enumeration, and their force of metaphors is lost when the mind by the mention of particulars is turned more upon the original than the secondary sense. অবশ্যই পার্টিকুলার বিষয়গুলো যখন মেটাফরিক্যাল ভাবে এক্সপ্রেশন করা হয় তখন অরিজিনাল বিষয় থেকে সেটা হারিয়ে যায়। তিনি সরাসরি কুলির ফলগুলো আলোচনা করছেন, পার্টিকুলার বিষয়ের কারণে এগুলো হারিয়ে ফেলে। অফ দিস উই হ্যাভ এ ভেরি এমিনেন্ট এক্সাম্পল, মিউজের কথা বলছেন যে ঠিক আছে মিউজ, তার লেখা মিউজে কি হয়, who goes to take the air in the intellectual chariot to which he harnesses fancy and judgment, কল্পনা এবং বিচার নিয়ে আসে, wit and eloquence, memory and invention. How he distinguished wit and from fancy, or how memory could be properly contributed to motion, he has not explained. কিন্তু এই কথাগুলো যেহেতু এগুলো সূক্ষ্ম বিষয় এবং জেনারেল না, সেগুলো ক্লিয়ার করে সে বলে নাই। সো we are however content to suppose that we could have justified his own fiction and wish to see the muse begin her career, but there is yet more to be done. ঠিক আছে, মিউজ তার জন্য ভালো ক্যারিয়ার হয়েছে, আরো ভালো করা যেত। তাহলে আমরা এখানে পয়েন্ট পাইলাম তার দুষ্কুলির ফল্ট। তারপর এভরি মাইন্ড ইজ নাও ডিসগাস্টেড উইথ দিস কমফর্ট ম্যাগনিফিসেন্স। ওকে, এটাতে আমরা না যাই। তারপরে আসলো ডেভিড আইস। সো ডেভিড আইস তার একটা লেখা, সো তিনি কল্পনা করেছিলেন অত ডিজাইন টু হ্যাভ 12 বুকস, 12টা বুকে তিনি প্রকাশ করবেন। Yes, he makes no scruple of declaring because Enid had that number. বাট এগুলো নিয়ে এত কিছু বলেন না, কারণ ইনিড একটা আছে, সেটা এরকম একটা বিশাল সাইজের বুক, এর জন্য তিনি ডিক্লারেশন করার সাহস পান নাই। বাট হি হ্যাড লিজার অর পার্সিভারেন্স অন দি রাইট থার্ড পার্ট, কিন্তু তিনি আসল 12টা করতে পারেন নাই, 3টা লিখেই শেষ। এটার মধ্যে কি বলছে, এপিক পোয়েমস হ্যাভ বিন লেফট আনফিনিশড। ওকে, সো দ্যাট উই হ্যাভ নট হোল ডেভিড আইস not must be regretted for. ওকে, তিনি বলছেন ঠিক আছে আমরা ডেভিড আইসের পুরো অংশ পাইনি, কিন্তু অবশ্যই এটাকে প্রশংসার কারণ হচ্ছে তিনি এটা সাহস করেছেন। সো তার ডেভিড আইসের কথা বলছে, ডেভিড আইস নিয়ে তার প্ল্যান কি ছিল এবং তিনি কি করতে পেরেছেন। তারপর আমরা বললাম যে ডেভিড আইস পড়ার পরে তিনি কি মনে করেন, জনসন কি মনে করছেন যে
উই ফাইন্ড উইট অ্যান্ড লার্নিং আনপ্রফিটেবলি স্কোয়ান্ডার্ড। তিনি বলছেন যে ডেভিড ডেইসের মধ্যে যে লেখাগুলো পড়ার পরে যেটা পায়, উইট এবং লার্নিংটা স্কোয়ান্ডার হয়েছে। অ্যাটেনশন হ্যাজ নো রিলিফ, অ্যাফেকশন আর নেভার মুভড, অ্যাফেকশন মুভ করতে পারে নাই। উই আর সামটাইমস সারপ্রাইজড বাট নেভার ডিলাইটেড, কিন্তু আনন্দ দিতে পারে নাই। হ্যাঁ, অ্যান্ড ফাইন্ড মাচ টু এডমায়ার, প্রশংসা করতে পারছে বাট লিটল টু অ্যাপ্রুভ করা যায় না, লজিক্যাল না। স্টিল হাউএভার ইট ইজ এ গুড ওয়ার্ক অফ কাউলি, দ্য মাইন্ড ক্যাপাসাস অফ বাই নেচার রিপ্লেনিশ বাই স্টাডি। বলছে এটা অবশ্যই স্টাডির বিষয়, এটা জ্ঞানের বিষয়, কিন্তু মেইন পোয়েট্রির বিষয়টা নাই। তারপর বলছেন যে ইন জেনারেল রিভিউ অফ দ্য কোয়েলিস পোয়েট্রি it will be found that he wrote with abundant fertility but negligent selection. তিনি লিখছেন ভালো, কিন্তু সিলেকশনটা মানে কী বিষয়ে লিখতে হবে, কীভাবে লিখতে হবে, ওইটা ভালো হয়নি। উইথ মাস থট বাট উইথ লিটল ইমাজিনি, অনেক চিন্তা করেছেন কিন্তু ইমাজিনিটা লিটল। দ্যাট হি ইজ নেভার প্যাথেটিক, রেয়ারলি সাবলাইম, প্যাথেটিকের ভাব নাই, সাবলাইমও না, বাট অলওয়েজ ইদার ইঞ্জিনিয়াস অর লার্ন ইট, ইদার একুট অর প্রফাউন্ড। বিষয়গুলো সাধারণভাবে এমনভাবে রেখেছেন যেটা হচ্ছে ইঞ্জিনিয়াস, যেটা মানে স্বাভাবিক অথবা জ্ঞানমূলক। তারপর বলছেন যে হিজ ক্যারেক্টার অফ রাইটিং ওয়াজ ইনডিড নট হিজ ওন। তারপর হচ্ছে তার যে এখানে হচ্ছে পোয়েট্রির ফিচার, কিন্তু বলছেন যে তার ক্যারেক্টারটা কী বলবো, ক্যারেক্টারগুলো যে করেছেন তিনি সিলেকশন করেছেন এগুলো তার নিজের না, এগুলো কপি করা, প্রিডমিনেন্ট যে লেখা ছিল ওইখান থেকে তিনি কপি করছেন। আর তার মধ্যে একটা ভাব ছিল তিনি প্রেজ করতে, প্রশংসা করার ভাবটা বেশি ছিল, ক্যারেক্টার প্রশংসা করা। Notes of inquiring by what means the ancients have continued to delight through all the changes of human manners, he contented himself with the deciduous laurel, of which the venger in the spring was bright and gay. তিনি বলছেন যে তিনি যা continued to delight through all the changes of human manner, he contented himself with তিনি আসলে হিউম্যান ম্যানারকে না নিয়ে ছোটো একটা, যেমন লরেল একটা বৃক্ষ, ডিসিডুয়াস লরেল, সেটা নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন, এটা নিয়ে লেখা জাস্ট পার্টিকুলার করে ফেলা। তারপর বলছেন যে দুইজনের মতামত দিয়েছেন ক্লারেন্ডন অ্যান্ড মিল্টন কি বলছে তার সম্পর্কে। সো ক্লারেন্ডন বলছেন যে হ্যাভিং টেকেন ফ্লাইট বিয়ন্ড অল দ্যাট উই ওয়েন্ট বিফোর হিম, আর মিল্টন বলছেন যে declared that three great poet আছে, স্পেন্সার, শেক্সপিয়ার এবং কুলি সম্পর্কে বলেছে। সো তাদের সম্পর্কে ক্লারেন্ডনের কথা যে হ্যাভিং টেকেন এ ফ্লাইট বিয়ন্ড অল দ্য ওয়ান দ্যাট ওয়ান বিফোর হিম, তিনি ছড়িয়ে গেছেন। আর মিল্টন বলছেন যে তিনজন গ্রেট পোয়েট আছে, স্পেন্সার, শেক্সপিয়ার এবং কুলি। সো হিজ ডিকশন ওয়াজ হিজ ওন টাইম সেন্সার্ড অ্যাজ নেগলিজেন্ট, হি সিমড, তার ডিকশনগুলো নেগলিজেন্টে পূর্ণ ছিল। একটা বলেছে he seems not to have known or not to have considered that words being arbitrary must owe their power to association and have the influence and that only which custom has given them. আচ্ছা, ডিকশনের ক্ষেত্রে মানে এটা কেয়ারফুল থাকা উচিত, কারণ ডিকশন একটা ব্যাপার এক্সপ্রেশনের ক্ষেত্রে, জাস্ট কিছু বললেই সেটা এক্সপ্রেশন হয় না পোয়েট্রির ক্ষেত্রে। তারা বলছেন of the all Cooley appears to have been without knowledge or without care. He makes no selection of words nor seeks any neatness of phrase. He has no elegance either lucky or elaborate as his endeavors were, rather to impress sentence upon the understanding. বলছেন যে সেন্টেন্স ইমপ্রেশনটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল আন্ডারস্ট্যান্ডিং এর চেয়ে, তিনি যে গুরুত্বটা দিয়েছেন সেন্টেন্সটা বেশি গুরুত্ব, আন্ডারস্ট্যান্ডিং হোক বা না হোক। Then images on the fancy. So he has few epithets and those scattered without peculiar propriety or nice adaptation. এখানে মিল হোক বা না হোক, আমরা এখানে পাইলাম তার ডিকশন, he makes no selection of words nor seeks any neatness of phrase. তো ডিকশনের কথা কেন বলেছেন, তার কাছে মনে হয়েছে যে সেন্টেন্সটাই বেশি গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং অপেক্ষা। সো ইট মে বি এ ফান্ড উইথাউট এনি
encomiastic fervor that he brought to his poetic labors a mind replete with learning. So এখানে বলছে encomiastic হচ্ছে প্রশংসা, it is affirmed without any encomiastic fervor that he brought to his poetic labor a mind replete with learning. So এই কবিতাতে তার লার্নিং ছিল বা জ্ঞান ছিল, and the pages are embellished with all the ornaments which books could supply. এখানে প্রশংসা করছেন, যেটা অবশ্যই সত্য যে তার কবিতায় লার্নিং আছে, অর্নামেন্টস আছে, that he was the first who imparted to English numbers the enthusiasm of greater wood, gaiety of the less, and that he was equally qualified for sprightly sallies and for lofty flights, that he was among those who freed translation from servility, and instead of following his author at a distance walked by his side, and if he left versification yet improbable, he left likewise from time to time such specimens of excellence as enabled succeeding poets to improve. So এটা একটা পুরো একটা সেন্টেন্সের এই পুরো অংশটা আমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। এটা সহজ ভাষা হচ্ছে, এখানে দেখো, easy in the essay by saying that it cannot be denied that Cooley contributed a lot in creating interest towards the ode. He chose not to directly translate and he be a mere imitator of the classical poets. Instead, he taught the future poets the importance of adding one's own thoughts. মানে তিনি বলছেন যে শুধু ইমিটেটর না হয়, নিজস্বতা একটা ক্রিয়েটিভিটি থাকবে। It showed that the process of versification could be improved even in translating the classical works. So process of translating এর ক্ষেত্রে এটা ইমপ্রুভ করা যায় কিভাবে সেটার কথা তিনি বলেছেন। এটা হচ্ছে সহজ ভাষার সামারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো পয়েন্টগুলো। তিনি প্রথমে কবি কুলির জীবনী বলছেন স্প্রেটের মতো করে, তারপরে তিনি নিজের মতো করে ব্যাখ্যা করেছেন, তারপরে মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছেন, তারপরে কুলির পয়েন্টগুলো স্পেসিফিকলি আলোচনা করেছেন। এই হচ্ছে লাইফ অফ কুলি বাই জনসন। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদিও কোনো পয়েন্ট সমস্যা হয় আমাকে তোমরা বলবে। থ্যাংক ইউ সো মাচ।